নমস্কার বন্ধুরা, আজ চললাম কলকাতা থেকে ১৭০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগরে। সেখান থেকে যাব আরও ১০৩ কিলোমিটার ভেতরে। এটা অজন্তার শেষ গুহা, মানে দেখার মতো শেষ গুহা, ২৬ নম্বর। এটা ৬ নম্বর অজন্তা গুহার ৬ নম্বর গুহা। এটা সবচেয়ে বড় দোতলা। যাব পশ্চিমঘাট পর্বতমালার কোলে সহস্রাদ্রি পাহাড়ে, যেখানে আজ থেকে ১৪০০ বছর আগে খ্রিস্টপূর্ব ২০০ শতক থেকে ৬৫০ খ্রিস্টাব্দ মানে ৮৫০ বছর ধরে গড়ে উঠেছিল কিছু আশ্চর্য বৌদ্ধ গুহা। এই বৌদ্ধ ভিক্ষুকদের গুহাগুলো আশ্চর্য শুধু এই কারণে যে এগুলো শুধু বৌদ্ধ সন্ন্যাসীদের উপাসনাস্থল বা ধর্মকেন্দ্র নয়, এই গুহাগুলির গায়ে অঙ্কিত নিপুণ ফ্রেস্কো চিত্র ও স্থাপত্যগুলো আমাদের একটা পরিষ্কার ধারণা দেয় তৎকালের সমাজ ব্যবস্থার সম্বন্ধে, তৎকালের রাজন্যবর্গের শাসন ব্যবস্থার সম্পর্কে এবং তৎকালের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জানতে ২০০ খ্রিস্টপূর্ব থেকে ৬৫০ খ্রিস্টাব্দ মানে এই ৮৫০ বছরের ইতিহাস লুকিয়ে আছে এই গুহাগুলির গায়ে। তাই এই গুহাগুলির এত গুরুত্ব। তাহলে চলুন সবাই মিলে আজ যাই অজন্তায়। প্রায় ১৪০০ বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর ১৮১৯ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ আর্মি অফিসার ক্যাপ্টেন জন স্মিথের নেতৃত্বে একদল ব্রিটিশ শিকারী বাঘ শিকার করতে গিয়ে আবিষ্কার করে বসেন অজন্তাকে। আর তারপর তো ইতিহাস। এবার বলি কি করে আপনারা অজন্তায় আসবেন। অজন্তার নিকটবর্তী মহারাষ্ট্রের সবচেয়ে বড় শহর হলো ঔরঙ্গাবাদ। ২০২২ সালের পর যার নাম হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর। কলকাতা থেকে যারা ফ্লাইটে আসবেন তারা কলকাতা টু ঔরঙ্গাবাদ ফ্লাইটে এসে ক্যাব বুক করে ঔরঙ্গাবাদ চলে আসতে পারেন। আর যারা আমার মতো ট্রেনে আসবেন তারা কিন্তু ডাইরেক্ট অজন্তায় আসতে পারবেন না। তাদের ক্ষেত্রে অজন্তায় আসতে গেলে কতগুলো ইন্টারমিডিয়েটারি স্টেশন ব্যবহার করতে হবে। হয় তাদের এসে নামতে হবে ভুসাওয়াল বা জলগাঁও বা মানমাদ। এইখান থেকে আপনাদের আইদার বাস বা ট্রেন চেঞ্জ করে ঔরঙ্গাবাদ স্টেশন বা ছত্রপতি সম্ভাজিনগরে আসতে হবে। উক্ত তিনটি স্টেশনের দূরত্ব অজন্তা থেকে যথাক্রমে জলগাঁওয়ের ৫৯ কিলোমিটার, ভুসাওয়ালের ৮০ কিলোমিটার ও ছত্রপতি সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদের ১০৩ কিলোমিটার। এক্ষেত্রে আমরা এবার যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি ছিল 12321 হাওড়া মুম্বাই মেল, যে ট্রেনটি হাওড়া থেকে রাত ১১টা ৪০-এ ছেড়ে তৃতীয় দিন সকাল ৭টা ১০ মহারাষ্ট্রের মনমাদ স্টেশনে পৌঁছায়। মনমাদ বা ভুসাওয়াল অবধি যাওয়ার হাওড়া থেকে অনেকগুলি ট্রেন আছে। ট্রেনগুলি ২ দিন ১ রাত্রি বা ১ দিন ২ রাত্রির ব্যবধানে উক্ত স্টেশনগুলিতে পৌঁছায়। আমি সেই ট্রেনগুলির নাম এবং নম্বরগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। আজ ২২শে জানুয়ারি ২০২৬। আমরা হাওড়া থেকে 12321 হাওড়া মুম্বাই মেলে যাচ্ছি মনমাদ স্টেশন। মনমাদ স্টেশন থেকে আমরা যাব ঔরঙ্গাবাদ। ট্রেনটা ১৯০০ কিলোমিটার, ইন্টারমিডিয়েট ৪১টা স্টেশন, প্রায় ৩৩ ঘন্টায় গিয়ে পৌঁছাবে পরশু সকাল ৭টা নাগাদ। অবশেষে সম্ভাজিনগর মানে ঔরঙ্গাবাদ আগের, এখন সম্ভাজিনগর, প্রায় ৩৩-৩৪ ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম। এবার বাইরে গিয়ে হোটেল টোটেল ধরি, দেখি। বন্ধুরা, ওই যে সামনে দেখছেন ছত্রপতি সম্ভাজিনগর রেল স্টেশন। আর রেল স্টেশন থেকে ওই ক্লোজ করে দেখালাম। আর বেরিয়েই দেখবেন ডানে এবং বাঁয়ে সব হোটেল, পরপর হোটেল। এই রাস্তার দুপাশেই পরপর হোটেল। এখানে হোটেল এই যে স্কাই কোর্ট হোটেল, হলিডে ইন। আমার হোটেল হলো ওই হোটেল গ্রেট পাঞ্জাব। হোটেলটা আমি বুক করেছি, অনলাইনে করিনি, ওদের সাথে কথা বলে নিয়েছিলাম ফোনে, তারপরে এসে বুক করেছি। চলুন হোটেলটাই যাওয়া যাক। এই সব হোটেল। এই সামনে একটা মনজিনিস কেক শপও আছে, বেশ ভালোই। আর এই হচ্ছে হোটেল গ্রেট পাঞ্জাব। ওই ওপরে সোলার টোলার লেখা আছে, সোলার। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম দ্য গ্রেট পাঞ্জাব, হোটেলটি বেশ ভালো, এক কথায় 3 স্টার হোটেল বলা চলে। হোটেলটিতে 3টি রেস্টুরেন্ট এবং বিলাসবহুল ঘরেরও ব্যবস্থা আছে। আমরা একটি 4 বেডেড কিং সাইজ বেডযুক্ত ঘর নিয়েছিলাম। পার ডে ভাড়া নিয়েছিল এসি রুম ৩,৫০০ টাকা। আমরা দরাদরি করে ৩,০০০-এ রাজি করিয়েছিলাম,
ফর 4 days। এতক্ষণ ট্রাভেল করে আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই গিয়েই লাঞ্চ করে নিয়েছিলাম, করেই একটা লম্বা ঘুম। শরীরে এই বিশ্রামটা খুবই প্রয়োজনীয় ছিল। পরের দিন সকাল সকাল চললাম অজন্তা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 25 জানুয়ারি 2026 সকাল 7:30। এখন আমরা আছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, নতুন নাম হয়ে গেছে শহরটার, ছত্রপতি সম্ভাজিনগর। এখান থেকে আজ যাব 103 কিলোমিটার দূরে অজন্তায়। পর গাড়ি দাঁড়িয়ে, ট্যুরিস্ট কার এগুলো। মোটামুটি আমি যা রেট নিয়েছি এখান থেকে 103 কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ এসিতে, এবং ফার্স্ট দিন আপনি ঔরঙ্গাবাদ অজন্তা করে দ্বিতীয় দিন আপনি ইলোরা, সাথে দৌলতাবাদ ফোর্ট, বিবিকা মকবরা, আরও 6টা পয়েন্ট আছে, ভদ্র মারুতি টেম্পল, এগুলো দেখলে মোটামুটি ওই 5,500 টাকা মতো ওরা নেয়। আর আমি বাইরেও খোঁজখবর নিয়েছি, কিন্তু ওই 5-5.5 এর মধ্যেই। তা আমি ভাবলাম হোটেল থেকে নিই, প্রেফারেবল, চেনা জানা লোকের মধ্যে অসুবিধা হবে না। এই আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, একটা সুইফট ডিজায়ার, ভালোই, গাড়ির কন্ডিশনও ভালো। এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগে, অজন্তা 2.5 ঘন্টা মতো লাগে। তাহলে আমরা আজকে আমাদের যাত্রাটা স্টার্ট করি। ওকে, আমরা সকালে যাত্রা শুরু করেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। অজন্তা যাচ্ছি আমরা ঔরঙ্গাবাদ থেকে। এখান থেকে আসাটাই আমার সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে, কারণ আপনারা ভুসাবল থেকেও গভর্নমেন্ট বাসে আসতে পারেন অজন্তা, বা জেলেগাঁও থেকেও আসতে পারেন, কিন্তু মহারাষ্ট্রের গভর্নমেন্ট বাসের অবস্থা এবং পরিষেবা আমার খুব একটা ভালো লাগেনি। তা আমরা যে ড্রাইভার ভাইয়ের সাথে যাচ্ছি, আপনার নাম কি ভাই? বাবা। তা বাবা বলল এখান থেকে আমরা ননস্টপ যদি ড্রাইভ করি তাহলে ওই 2 ঘন্টা 10 মিনিট বা 2.5 ঘন্টার মধ্যেই অজন্তা টি পয়েন্ট পৌঁছে যাব। এক্ষেত্রে বলে রাখি, যারা ঔরঙ্গাবাদ থেকে যাবেন তারা ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই যে সামনে যাচ্ছে এরকম গভর্নমেন্ট বাস যায়, গভর্নমেন্ট বাসে ওই 195 টাকা মতো ভাড়া, 3.5 ঘন্টায় অজন্তা টি পয়েন্টে আপনাদের বাস নামিয়ে দেবে। সকাল 9টা থেকে বিকাল 5:30 অবধি অজন্তা গুহা দর্শন করা যায়। আমরা প্রায় 2 ঘন্টা 10 মিনিট ট্রাভেল করার পর এই অজন্তা টি পয়েন্টে এসে পৌঁছালাম। এইখানে আপনাদের কার বা বাইক পার্কিং করে ভেতরে যেতে হবে। কার পার্কিং 50 রুপিস, বাইক পার্কিং 20 রুপিস। এটা হচ্ছে অজন্তা কেভসের কার পার্কিং, এবং বাস আসলে ওই দূরে বাস আপনাদের এখানে নামিয়ে দিয়ে যাবে। এখান থেকে এই ভেতরে ঢুকতে হবে, এখানে একটা শপিং প্লাজা মতো আছে, এখান থেকে ঢুকে ভেতরে আবার গভর্নমেন্ট বাসের টিকিট কেটে আমাদের যেতে হবে। চলুন ভেতরে যাই। এই জায়গাটির নাম অজন্তা টি পয়েন্ট। এখানে কার পার্কিং নিল 50 টাকা, আর বাকি অ্যামিনিটি চার্জ বলে একটা চার্জ নিয়েছে পার হেড 15 টাকা। বাচ্চাদের লাগেনি, যেহেতু আমার বাচ্চার 8 বছর বয়স, বাচ্চার লাগেনি। আর এইখানে ভেতরে একটা ছোট্ট, এই যে বিভিন্ন সব বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে এখানটা, এখানে খেয়ে দিয়েই যেতে পারেন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি অজন্তা কেভস যাওয়ার যে সরকারি বাস স্ট্যান্ড, সেই কেভের বাস স্ট্যান্ডের মধ্যে। নিজেদের প্রাইভেট ভেহিকেল বা বাসে আসলে ঔরঙ্গাবাদ বা যেখান থেকে আসুন, বাইরে আপনাকে ছেড়ে আসতে হবে সেই ভেহিকেলগুলো। সেখান থেকে 3 মিনিট মতো হেঁটে এই বাস স্ট্যান্ডে আসতে হবে। 25 টাকা পার হেড এই বাসগুলোতে একদম কেভের মুখে ছাড়বে। ওই দেখুন বাস ওখানে দাঁড়িয়ে আছে, পরপর লোক উঠছে, ওইখানেই টিকিট কেটে উঠছে। এক্ষেত্রে বলে রাখি, বাসের টিকিট বাসে ওঠার সময় কন্ডাক্টরের হাতে কেটে উঠতে হবে, আলাদা করে কাটার কোনো টিকিট কাউন্টার নেই। 25 টাকা পার হেড। আমরা নন এসি বাসেই গেছিলাম। এসি বাসের ভাড়া 30 টাকা। এসি বাস আমাদের লাইনে তখন ছিল না। মিনিট 10 বাস স্ট্যান্ড থেকে আসার পর এইটা হলো অজন্তার কেভ এন্ট্রান্স পয়েন্ট। এইখানে আপনাদের আরেকটি টিকিট করতে হবে। সে টিকিটটা হলো ইন্ডিয়ানদের জন্য 40 রুপিস, বিলো 12 ইয়ার্স বাচ্চাদের টিকিট লাগবে না, আর ফরেনার্সদের জন্য এই টিকিটটাই 600 রুপিস। এই হলো অজন্তা কেভসের এন্ট্রান্স পয়েন্ট। এই জায়গাটা খুবই সুন্দর, চারদিক পাহাড় দিয়ে ঘেরা, আর সুন্দর করে এই জায়গাটা করা হয়েছে। দূরে রয়েছে বাস স্ট্যান্ড, যারা এসে নামবে এবং যারা এখান থেকে অজন্তা গুহা দেখার পর ফেরত যাবে, বাস যাত্রীদের জন্য আলাদা করে শেডের ব্যবস্থা করা আছে। এই হচ্ছে অজন্তার টিকিট কাউন্টার। এখান থেকেই আপনাকে ওই 40 টাকার টিকিটটা কাটতে হবে। এই 40 টাকার টিকিটটা কাটার পর আপনি সিকিউরিটি চেক পার করে অজন্তা কেভসে যে পাহাড়ে উঠতে হবে সেই সিঁড়ির সামনে গিয়ে পৌঁছাবেন।
এই যে যারা ভেতরে ঢুকছে এরকম ফাইনাল চেক হচ্ছে, ফাইনাল চেক হয়ে এই ভেতরের ঘর সব জায়গায় সার্ভিলেন্স হচ্ছে। ক্যামেরার জন্য এখানে ভিডিওগ্রাফির জন্য বোধহয় পারমিশন নিতে হয়, বাইরে করলে লাগবে না, কোনো পয়সাও লাগবে না, পারমিশনও লাগবে না। আর এইটা হচ্ছে এই অ্যাপ্রুভ গাইড চার্জ, 1 থেকে 5 জন 2500 টাকা, 6 থেকে 14 জন হচ্ছে হাফ ডের জন্য 2500, ফুল ডে 3250 এই গাইড রুল। আর ওটার চার্জ, ডুলি, এগুলো পার ট্রিপ 2000, এটা ওদের চার্জ রেট। এটা দেখে আমরা এবার ঢুকে গেলাম ভেতরে, একদম কেভসের সিঁড়িতে। ওই যে কেভসের সিঁড়ি, এখান থেকে কেভসের সিঁড়ি স্টার্ট হলো। এই অজন্তা গুহার পাহাড়ে ওঠা আরম্ভ হলো, এই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠছি। সিঁড়িগুলো ধাপগুলো মোটামুটি একটু উঁচু নিচু, বেশ খাড়াই এই জায়গাটা। একটুখানি উঠে একদিক দিয়ে র্যাম্প আছে, আরেক দিক দিয়ে সিঁড়ি। র্যাম্পটা একটু ঘুরে রাস্তাটা, কিন্তু একটু কমফোর্টেবল র্যাম্প দিয়ে গেলে। আর এইটা র্যাম্প, আর এইটা খাড়া সিঁড়ির রাস্তা। একটি নির্দিষ্ট জায়গায় এসে র্যাম্পে হাঁটা পথ ও সিঁড়ির পথ একই জায়গায় মেলে। অনেকেই যারা বয়স্ক লোক তারা ডুলিতে করেও যাচ্ছেন। তলায় ডুলির ভাড়া দেখলাম পার ট্রিপ 2000 টাকা। তাহলে এই গুহাগুলো যে আরম্ভ হয়েছিল, কিভাবে আরম্ভ হয়েছিল? এগুলো খ্রিস্টপূর্ব 200 থেকে 250 বিসিতে সাতবাহন সাম্রাজ্যের সময় আরম্ভ হয়। পরে মাঝে প্রায় 300 বছর এই গুহাগুলোর কাজ কোনো কারণে স্থগিত থাকে। আবার 460 থেকে 480 খ্রিস্টাব্দে, প্রথমটা ছিল বিসি আর এটা এখন হচ্ছে খ্রিস্টাব্দে, বকাটক রাজা হরিসেনার সময় এই গুহাগুলো উৎকর্ষতার চরমে পৌঁছায়। এবং সবচেয়ে যে মাঝে এই ওইদিকে দেখুন, ওইটা হচ্ছে ক্যাপ্টেন ভিউ পয়েন্ট। জন স্মিথ ওই জায়গা থেকে ফার্স্ট এই গুহাগুলো দেখেন। এই তলায় বাঘোরা নদী, এই যে তলায় হচ্ছে বাঘোরা নদী, এক পশুপালকের সহায়তা এসে ওই গুহাগুলোর মধ্যে 10 নম্বর গুহাটা ফার্স্ট আবিষ্কার করেন। এবং গুহাগুলোর সৃষ্টিকালও তাই, প্রথমে 10 নম্বর গুহাটা তৈরি হয়, তারপর ক্রমে ক্রমে অন্যদের সময়ে পার্শ্ববর্তী যে গুহাগুলো সেগুলো তৈরি হতে থাকে। মানে ক্রনোলজি 1, 2, 3 ভাবে নম্বর করা থাকলেও কিন্তু 1 নম্বর গুহাটা তৈরি হয়েছিল 460 খ্রিস্টাব্দের দিকে, আর 10 নম্বর কেভসটা স্টার্ট হয়ে তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 200 থেকে 250 বিসির মধ্যে। এইটা গুহা নম্বর 1, এই যে 1 নম্বর গুহা। এটা ক্রনোলজিক্যালি 1 হলেও এটা কিন্তু 1 নয়, এটা 630 থেকে 642 এর মধ্যে তৈরি। এটা মহাযান গুহা। এই দেখুন ওপরে সুন্দর কার্ভিং করা, আর সমস্ত জাতক কথা ফ্রেমিং এ আছে। এইখান দিয়ে হচ্ছে গুহার প্রবেশ পথ, 1, 2, 3, 4, 5, 6 খানা খিলান, খিলানগুলো সুন্দর করে কাজ করা। এবার তাহলে চলুন আমরা গুহাটাতে ঢুকি। অজন্তার গুহাগুলি দেখার ক্ষেত্রে স্টিল ফটোগ্রাফি তোলা গেলেও ভেতরে ভিডিও ক্যামেরা বা ফ্ল্যাশ জ্বালিয়ে রেকর্ডিং করার কোনো ব্যবস্থা নেই। ভেতরে আলো খুব কম, তাই গাইডদের সাহায্য ছাড়া এবং টর্চের মৃদু আলো ছাড়া আপনি চিত্রগুলি ঠিক বুঝতেই পারবেন না। তাই যাওয়ার সময় মনে করে অবশ্যই একটি টর্চ নিয়ে যাবেন। অজন্তার উল্লেখযোগ্য গুহা চিত্রগুলি প্রায় নষ্ট হয়ে গেছে বা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই উজ্জ্বল আলো যাতে আর ক্ষতি না করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা। ঢুকে ভিতরেই দেখুন ভগবান বুদ্ধের মূর্তি। ভগবান বুদ্ধের পাশেই রয়েছে অবলোকিতেশ্বর পদ্মপাণির ছবি, করুণাঘনতার চোখ এবং এক হাতে ধরা রয়েছে পদ্ম। ভগবান বুদ্ধের পাশে আরেকটি দেওয়ালে রয়েছেন অবলোকিতেশ্বর বজ্রপাণি। যে দেওয়ালে অবলোকিতেশ্বর পদ্মপাণি আছেন তারই পাশে আছে মহাজনক জাতকে বর্ণিত রাজকুমারের অভিষেক স্নানের দৃশ্যটি। যে দেওয়ালে অবলোকিতেশ্বর বজ্রপাণি আছেন তার পাশেই রয়েছে মহাজনক জাতকে বর্ণিত প্রমোদ কক্ষে উদাসীন রাজা মহাজনক ও তার স্ত্রী শিবলী। তার পরের দৃশ্যে রাজা মহাজনক এই রাজধর্ম ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার বাসনা স্ত্রী শিবলীকে জানাচ্ছেন। এর পরের দৃশ্যে রাজা মহাজনক সন্ন্যাস ধর্ম নিয়ে সংসার ত্যাগ করে সাদা ঘোড়ায় চেপে চলে যাচ্ছেন।
1 নম্বর গুহায় এই দৃশ্যগুলি মূলত খুব বিখ্যাত। ক্রনোলজিক্যালি এটা 2 নম্বর গুহা, 1 নম্বরের পর এটা 2 নম্বর গুহা, কিন্তু এটাও শেষের দিকে তৈরি, ওই 430 থেকে 442। দেখুন গুহাটা ঢোকার মুখে যাতে ফ্রেস্কো চিত্রগুলো না নষ্ট হয়, বাইরে থেকে আবার অতিরিক্ত রোদ পড়া বন্ধ করতে এরকম পর্দা দেওয়া হয়েছে। ভেতরে কি তাহলে দেখা যাক কি আছে। এই গুহাটা কিন্তু ওই 1 নম্বর গুহার থেকে একটু ছোট, যা ডেসক্রিপশন পড়লাম তাতে একটু ছোট মনে হলো। তাহলে এবার গিয়ে দেখি ভেতরে কি আছে। এখানে কিন্তু সব গুহাতে ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, জুতো খুলে তবে কিন্তু ঢোকার নিয়ম। এই 2 নম্বর গুহার ভেতর ঢুকছি। এই 2 নম্বর গুহার বাইরে দেখুন, ওপরে দেখুন ফ্রেস্কো চিত্রগুলো, আর ওইদিকে স্কাল্পচার। পিলার জুড়েও সুন্দর অলঙ্করণ ও দেওয়াল জুড়ে প্রচুর মূর্তি রয়েছে। ভেতরের উপাসনালয়ে রয়েছেন স্বয়ং ভগবান বুদ্ধ। এই গুহার একটি বিখ্যাত চিত্র হলো মহারাজ শুদ্ধোধন ও মায়াদেবীর চিত্রিত প্যানেলটি। আর আছে ছবির প্রাচুর্যে ভরা চিত্রিত সিলিং। গুহার থামগুলিও খুব সুন্দর কারুকার্য সমন্বিত। আছে শিশুবক্ষক হাড়িতির মূর্তি। পাশেই আছে শ্রাবস্তির সহস্র বুদ্ধের ছবি। বুদ্ধিস্ট মঙ্করা গুহার দেওয়ালগুলিতে পাথরের ওপর মাটি ও গোবর লিপে প্রথমে বেস তৈরি করতেন, তারপর পাতলা মসৃণ একটা চুনের প্রলেপ দিতেন, তারপর রঙিন পাথর ও ভেষজ রং দিয়ে টেম্পেরা বা ওয়াশ পদ্ধতিতে এই ছবিগুলি আঁকতেন। তারপর আঁকা এই ছবিগুলিকে জলবায়ুর ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এর ওপর লাগিয়ে দিতেন পাতলা কোনো অজানা স্বচ্ছ কেমিক্যালের আস্তরণ। অজন্তা গুহা এটা 4 নম্বর গুহা। বাইরে ঢুকতেই 3, 3, 6, 8খানা পিলার। 3 নম্বর গুহাটা অসমাপ্ত। এখানের গুহাগুলো সাধারণত 2 ক্যাটাগরিতে বিভক্ত, এক হচ্ছে চৈত্য, এক হচ্ছে বিহার। এর মধ্যে আপনার 2 রকম, যেমন আবার তার মধ্যে আবার 2টো সাব টাইপ আছে, যেমন একটা হিনজানদের গুহা, একটা মহাজানদের গুহা। হিনজানদের গুহাগুলো কি, যেমন ধরুন 10, 9, 8, 12, 13 এগুলোতে বুদ্ধদেব নিজে অনুপস্থিত, মূর্তি অনুপস্থিত। এগুলোতে প্রতীকী, কোনোটায় স্তূপ আছে, কোনোটায় হাতি রূপে আছে, কোনোটায় বুদ্ধ স্মারক রূপে আছে, কিন্তু মূর্তিটা নেই। আর এছাড়া এগুলো ব্যবহার হতো দুভাবে, একটা হচ্ছে চৈত্য ভজনালয় উপাসনালয়, আর একটা বিহার হোস্টেলের মতো করে। চৈত্য গুহাগুলো হচ্ছে 9, 10, 19, 26 আর 29, আর বাকিগুলো হচ্ছে বিহার ধর্মী গুহা। আমরা 4 নম্বর গুহাটা এবার যাই। এই 4 নম্বর গুহাটি বিহার ধর্মী গুহা। অজন্তার বিহার ধর্মী গুহাগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় বিহার ধর্মী গুহা। এই দেখুন 4 নম্বর গুহা, এই বাইরের কাজ। অসমাপ্ত 3 নম্বর গুহা পেরিয়ে অজন্তার বৃহত্তম বিহারধর্মী 4 নম্বর এই গুহাটি। 28টি পিলারে ভর করে প্রায় 27 বর্গমিটারের হল। এটিও অসম্পূর্ণ, তবে ভাস্কর্য সুন্দর। পিলারগুলোতেও খুব সুন্দর করে সিংহ, হাতি, সাপ এগুলো আঁকা আছে। আর ভগবান তথাগত রয়েছেন মধ্যখানে বিহার আলো করে। বিহারের সামনের বারান্দায় 2 প্রান্তে 2 গর্ভমন্দির। আর এই গর্ভগৃহে রয়েছে ধর্মচক্র মুদ্রায় বুদ্ধদেবের শান্ত বৌদ্ধ মূর্তি। 4 নম্বর গুহা দেখলাম, এবার যাবো 5 ও 6 নম্বর গুহায়। যেতে হবে এই সামনের সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে পথ নামছে। এই দেখুন ডুলিতে করে উঠছে, যারা হাঁটতে পারবে না বয়স্ক মানুষ তারা ডুলিতে করে উঠছে। একটা বাচ্চা দেওয়াল বেয়ে বেয়ে উঠছে গুহায়। আর ওই দেখুন সব গুহাগুলো পরপর পুরো রেঞ্জটা। এইটা 5 নম্বর গুহা বলছে, এটা 5 নম্বর অসম্পূর্ণ, বিশেষ কিছু নেই, তাই তো? হ্যাঁ, এটা অসম্পূর্ণ গুহা, একবার জাস্ট রাফলি আমরা দেখে আসতে পারি। এরপরে 6 নম্বর গুহা, এটা 6 নম্বর অজন্তা গুহার 6 নম্বর গুহা। এটা সবচেয়ে বড় দোতলা বিহার ধর্মী গুহা। এটা দেখুন দোতলা, এই একতলা, আর উপরে ওই যে খিলান দিয়ে দেওয়া আছে, ওই যে ইয়েগুলো দেখছেন পিলারগুলো, ওইখানে দোতলা। আমরা এখান দিয়ে দোতলায় উঠবো। এটাই, চলুন ভেতরে যাওয়া যাক। ঢুকছি অজন্তা 6 নম্বর গুহায়। এই হচ্ছে 6 নম্বর গুহা, এই হচ্ছে দোতলায় যাওয়ার রাস্তা। খুব ন্যারো, যদিও খুব সাবধানে উঠতে হবে।
দোতলায়, একদিকে আবার রেলিং নেই, আর এই যে পিলারের ওপর রয়েছে, এটা একতলা, পিলার গুলো সুন্দর করে, তো এইগুলো কিন্তু ফিনিশ করা, ঘষে প্লেন করা রয়েছে। এই যে কটা পিলার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা দেখছি, 16টা দেখতে পাচ্ছি। আর এটারও এই যেমন চতুর্দিকে এই ছোট ছোট ঘরগুলো আছে, এই যে যারা থাকতো স্টুডেন্টরা, ওখানে বোধহয় প্রদীপ টদীপ রাখতো, ছোট ছোট ঘরগুলো এখানেও আছে। আর এইখানটা হচ্ছে মেন আসল ভগবান বুদ্ধের মূর্তি। ছাদের কাজ নষ্ট হয়েছে, সুন্দর ছাদের কাজ ছিল, সেটা নষ্ট হয়েছে। আর এটা হচ্ছে মেন বুদ্ধর মূর্তি। এই হচ্ছে মেন বুদ্ধ মূর্তি, মেন বুদ্ধ মূর্তি। আর দুদিকে ওই মুরাল পেন্টিং গুলো আছে। এই 6 নম্বর গুহার ওপর বা দোতলা থেকে অজন্তার পুরো একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে গুহায় ওঠার, দোতলায় ওঠার পথটি খুবই সংকীর্ণ, খুব সাবধানে উঠতে হয়। দোতলায় এই রকম সুন্দর ধর্মচক্র মুদ্রায় বুদ্ধ মূর্তি আছে। দ্বিতলে বুদ্ধ মূর্তি ছাড়াও আরও প্রচুর স্থাপত্য আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তিও তৈরি করা আছে। তবে বারবার বলে দিচ্ছি, যেটা ওঠার সিঁড়িটা খুব সংকীর্ণ, খুব ভয়ের, একটু 19-20 হলে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই খুব সাবধানে উঠবেন। আর এই হচ্ছে 6 নম্বর গুহায় দোতলায় যাওয়ার সেই সংকীর্ণ বিপজ্জনক সিঁড়ি। খালার নামার সিঁড়িটা দেখুন, খালি মরার দশা, পুরো প্রায় 90 ডিগ্রি মতো খাড়া সিঁড়ি। দুজন পাশাপাশি আসা মুশকিল আছে, একদিকে আবার রেলিং নেই। 6 নম্বর গুহা দেখে চললাম 7 নম্বর গুহা দেখতে। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে 7 নম্বর গুহায়। এই হলো 7 নম্বর গুহা। এই আমরা পৌঁছালাম 7 নম্বর গুহায়। জুতো খুলে ঢোকা যথারীতি। চলুন দেখি ভেতরে কি আছে। মূল মন্দিরে হাত তুলে তথাস্তু মুদ্রায় বুদ্ধদেব, দুই পাশে চামড়বাহী 2 বোধিসত্ত্ব। এই গুহার আরেকটি অন্যতম স্কাল্পচার হলো এই মাল্টিপল বুদ্ধ স্ট্যাচু। এটা খুব ডিটেলে এক সাইডে ছিল। 7 নম্বর কেভ দেখে চললাম 8 নম্বর কেভ দেখতে। 8 নম্বর কেভটার নিচুর দিকে, এই যে 8 নম্বর কেভ। গাইড বলছেন, যদিও এটি খ্রিস্টপূর্ব 1ম শতকের গুহা, তাও আজ এটি পরিত্যক্ত। এটি জেনারেটরের রুম এবং আরও ওয়াটার সাপ্লাই রুম হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে। আগে, করোনার আগে এখান থেকে এন্ট্রান্সের টিকিটও দেওয়া হতো, সামনে একটি টিকিট কাউন্টারও আছে। খ্রিস্টপূর্ব 100 শতকে তৈরি 9 নম্বর গুহা। এটা কিন্তু আগে যেগুলো দেখেছি তার থেকে প্রাচীন। দেখুন, ঢোকার মুখে একদিকে সূর্যদেব, আরেকদিকে গবাক্ষ, আর এই সুন্দর খিলানে করা আছে 21টা। ওপরেও ফ্রেস্কোর কাজ আছে। এটা হিনজান গুহা। কি ভেতরটা কি আছে, জুতো খুলে ঢুকতে হবে এটা। তো এই যে দেখুন, চৈত্য গুহা বলে বুদ্ধদেবের নিজের অস্তিত্ব নেই। এখানে দেখুন স্তূপ আকৃতি, এটাই বুদ্ধের প্রতিরূপ। সুন্দর করে ওপরটা খিলান করা, ওপরটা, আর তলায় বুদ্ধদেবের মানে প্রতীকী হচ্ছে স্তূপ। চৈত্য গুহা। অজন্তার 10 নম্বর গুহা। এটা একটা চৈত্য গুহা। এটার ইম্পর্টেন্স হচ্ছে এটাই ফার্স্ট আবিষ্কার হয়েছিল। ওই দিকে দেখুন, ওই ঘুরে ওই হচ্ছে ক্যাপ্টেন ভিউ পয়েন্ট বা অজন্তা ভিউ পয়েন্ট। 1819 সালের 28শে এপ্রিল ক্যাপ্টেন জন স্মিথ
ওই জায়গা থেকেই ফার্স্ট এই গুহাটাকে দেখতে পান। এই গুহাটা চৈত্য গুহা, বুদ্ধদেব নেই, বুদ্ধদেবের কল্পনায় প্রতীকী রূপে বোধিবৃক্ষ রয়েছে। চলুন যাই গুহাটার ভেতরে। অজন্তায় আবিষ্কৃত 30টি গুহার মধ্যে এই গুহাটির ইম্পর্টেন্স খুব বেশি, কারণ এটি প্রথম আবিষ্কার হয়। এর ভেতরে বুদ্ধদেবের উপস্থিতি স্বরূপ একটি হেমিস্ফেরিক্যাল স্তূপ আছে এবং ভেতরে সিলিংয়েও সুন্দর দুর্দান্ত কার্ভিং এবং পেন্টিং আছে। প্রতিটা পিলারেও আলাদা করে পেন্টিং আছে। এই গুহাটির আরেকটি বিশেষত্ব হলো যে এই গুহার এই যে পিলারের পেন্টিংগুলো, এগুলো দুটো ডিফারেন্ট পিরিয়ডে করা হয়েছিল। প্রথমটা করা হয়েছিল 2nd সেঞ্চুরি বিসিতে এবং পরে 4th সেঞ্চুরি এডিতে করা হয়। পিলারের এই পেন্টিংও কিছুটা অক্ষত আছে এবং যেটুকু আছে সেটুকু খুব অনবদ্য। আমরা চলেছি 11 নম্বর গুহার দিকে। এই 11 নম্বর গুহার ওঠার রাস্তা। ওই 10 নম্বর দেখে এটা হচ্ছে 11 নম্বর গুহা। এটাও প্রাচীন গুহা, খ্রিস্টপূর্ব। এটা দোতলা, এই গুহাটাও দেখছি দোতলা। এটা খ্রিস্টপূর্ব 1ম শতকে তৈরি হয়েছে। তারপর এটা আবার 6ষ্ঠ শতকে আবার এটা নতুন কলেবরে এটা রিনোভেট করা হয়েছে। চলুন উঠি গুহাতে। এই গুহার দেওয়ালের কাজগুলো অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ফ্রেস্কোচিত্র অনেকটাই ক্ষয়প্রাপ্ত, তাও যা আছে অনেক। বারো নম্বর গুহায় চলে এসেছি। এটা 12 নম্বর গুহা, বিহারধর্মী গুহা। ওপেন এই গুহার পাশে কতগুলো ছোট কুঠুরি আছে, তাতে এরকম বেঞ্চ মতো করা আছে পাথরের। এই বেঞ্চগুলোতে হয়তো মঙ্করা বসে সাধনা করতেন বা অবসর সময় বিশ্রাম নিতেন। চলে এলাম কেভ নাম্বার 13, 12-র একদম পাশেই। একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। কি জানি কি আছে ভেতরে। এই যে 13 নম্বর গুহা, 13 ভেতরে এরকমই আছে। ওই এগুলো বিহার ধর্মী গুহা, বিহার। এই যে ভেতরে এরকম এইগুলোতে শুতেন ওরা, হয়তো বা বসতেন বুদ্ধিস্ট মঙ্করা। এই যে ভেতরে বসার ব্যবস্থা বা শোয়ার ব্যবস্থা। এই 12 নম্বরটাও এরকম, এই যে বসার ব্যবস্থা। আর এই হচ্ছে বাইরেটা। 14 এবং 15 দুটি গুহাই বিহারধর্মী গুহা। বিশেষ ভেতরে কিছুই নেই, শুধু 14 নম্বরটা দোতলা আর 15 নম্বর গুহাটার মধ্যে বুদ্ধদেবের একখানি মূর্তি আছে। তাই এই দুটো একটু তাড়াতাড়ি দেখিয়ে নিলাম। তবে 14 নম্বর গুহার ওপর থেকে পুরো অজন্তা ভ্যালির একটা দুর্ধর্ষ 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। খুব সুন্দর লাগে ওপর থেকে দেখতে। এই 14 নম্বর গুহার দ্বিতল অসম্পূর্ণ দেখে 15 নম্বরে চলে গেলাম। 15 নম্বর গুহাটাও একই রকম অসম্পূর্ণ এবং শুধু ভেতরে একটি বিরাট বুদ্ধ মূর্তি আছে আর তার চতুর্দিকে কতগুলো ছোট ছোট ওরকম কুঠুরি করা আছে, যেগুলোতে ভিক্ষুকরা থাকতেন। 15 নম্বর গুহা থেকে 16 নম্বর গুহায় উঠছি। এটা 16, ওঠার রাস্তাটা আবার ন্যারো। 16 নম্বর ও 17 নম্বর গুহায় যাওয়ার সংকীর্ণ রাস্তার দুপাশে দেখবেন দুটি বিশাল হাতির ভাস্কর্য। 16 নম্বর গুহায় উঠছি। 16 নম্বর গুহাটা অজন্তার সবচেয়ে সুন্দর ফ্রেস্কো চিত্রগুলোর মধ্যে একটা। মহাযানদের সময় তৈরি, 475 থেকে 500 খ্রিস্টাব্দে তৈরি গুহা। ওঠার মুখে নাগরাজের ভাস্কর্য। অজন্তা যে সুন্দর ফ্রেস্কো চিত্রের জন্য অজন্তা বিখ্যাত, তার উপরে গিয়ে সবচেয়ে সুন্দর ফ্রেস্কো চিত্রগুলো আমরা এই গুহায় পাবো। 15 নম্বর গুহা দেখে খুব খাড়া সংকীর্ণ সিঁড়ি বেয়ে উঠতে হয় 16 নম্বর গুহার পথে। 16 নম্বর গুহাটি বেশ প্রশস্ত এবং ভেতরে ও বাইরে অসংখ্য ফ্রেস্কো চিত্রও প্রায় অবিকৃত আছে। এই গুহাটিও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং খুব সুন্দর ফ্রেস্কো চিত্রগুলো ভালো করে বুঝতেও পারবেন। চলুন এই গুহাটির মধ্যে আমরা এবার ঢুকি।
গর্ভগৃহে রয়েছে উলম্ব পদ্মাসন মুদ্রায় বুদ্ধদেবের বিরাট মূর্তি। এই গুহাটিতেও দেওয়ালে এবং ছাদে প্রচুর ফ্রেস্কো চিত্র আছে, কিন্তু চিত্রগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিষ্কারভাবে কিছু বোঝার উপায় নেই। অজন্তার 17 নম্বর গুহা ফ্রেস্কো চিত্রের জন্য বিখ্যাত। তৈরি হয়েছিল মোটামুটি 470 থেকে 480 খ্রিস্টাব্দে। খুব সুন্দর, ভেতরটা অসম্ভব ভালো ফ্রেস্কো চিত্র এখনো আছে। চলুন এবার যাই, আমরা দেখি কি আছে ভেতরে। গুহায় ঢুকতেই দেখবেন গুহার ছাদের সিলিংয়ে একটা বিরাট ঘড়ির মতো চিত্রে মণ্ডিত বিরাট আকার সংসার চক্র। গর্ভমন্দিরে ভগবান বুদ্ধের মূর্তি। এই যে এইটি হলো হুইল অফ লাইফ। বারান্দা থেকে শুরু করে গুহার ভেতরে অবধি সিলিংয়ে পর্যন্ত ফ্রেস্কোর কাজ ভর্তি। উল্লেখযোগ্য ছবি প্রেম নিবেদনরত যুবক যুবতী, সিংহল অবদান জাতক, রাজা সিংহকেশরীর রাজসভার চিত্র, বুদ্ধের পাদপ্রান্তে বসে বন্দনারত প্রজারা, ষড়দন্ত জাতকের ছবি, বিশাল আকার এই ছবিটি। আর সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হলো এই ছবিটি, বিশাল বুদ্ধদেবের পাদতলে তার স্ত্রী গোপা ও পুত্র রাহুল। বুদ্ধদেব ভিক্ষার বাটি বাড়িয়ে দিয়েছেন তাদের দিকে। 17 নম্বর গুহা দেখে যাচ্ছি 18 নম্বরের দিকে। আজকে ভীষণ ভিড়, প্রচুর লোকজন এসছে। 19 নম্বরটা দেখতে পাচ্ছি, 18 নম্বরটা এইটা মনে হচ্ছে 18, 19টা বোধ হয় এখানে। আকর্ষণহীন 18 নম্বর গুহা ছেড়ে আমরা এসে পড়লাম অজন্তার 19 নম্বর গুহায়। 19 নম্বর গুহাটি অন্যতম সুন্দর গুহা। এটি সম্মুখভাগটা গুপ্ত যুগে তৈরি। 19 নম্বর গুহাটিও চৈত্য গুহা। দুপাশে 2 গন্ধর্ব ও নানা মূর্তি শোভিত। প্রবেশদ্বারের সামনে বারান্দা গুহাটিকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে। মহাযান শ্রেণীর গুহা। চলুন গুহার ভেতরে দেখি গিয়ে কি আছে। ভেতরটা অসাধারণ সুন্দর। ভেতরে আছে স্তূপ, তার মধ্যে বুদ্ধদেব, আর দুপাশে 2টি সারিতে 15টি স্তম্ভ। স্তম্ভের শিরে বুদ্ধদেব, বোধিসত্ত্ব, নাগ ও গন্ধর্বের মূর্তি খোদিত। গুহার বাইরে পশ্চিমে 7 ফণাওয়ালা গোক্র মুকুটে নাগরাজা ও 1 ফণা মুকুটে নাগরানীর ভাস্কর্যও রয়েছে, যেটি আমরা বাইরে দেখেছি। আর এই হলো ভেতরটা। স্তূপের মধ্যে বুদ্ধদেব। একটা অদ্ভুত মাদকতা আছে পুরো মূর্তিটায়। পুরো গুহাটি অসম্ভব সুন্দর। এখানে কিছু সায়েন্টিফিক রিসার্চ ওয়ার্কের কাজ চলছিল বলে একটা সাইড তাই সবুজ পর্দা দিয়ে ঢাকা ছিল, কিন্তু তাও যেটুকু দেখতে পেরেছি তাতেই মন এবং চোখ ধন্য। বিহার ধর্মী 20 নম্বর গুহা এটা। চলুন ভেতরে যাওয়া যাক। মূল গর্ভগৃহে রয়েছেন ধর্মচক্র মুদ্রায় বুদ্ধদেব, চরণতলে হরিণ শিশু। তাই উঠে এলাম 21 নম্বর গুহা। এগুলো গুহাগুলো ঠিকমতো মার্কিং করাও নেই, তবে গুহাগুলো মনে হয় একদম পরপর। খিলানগুলো খুব সুন্দর, পিলারগুলোও খুব সুন্দর। 21 নম্বর গুহাটিও বিরাট বড় বর্গাকার হল। পাশে প্রায় 12টি কারুকার্য মণ্ডিত স্তম্ভ রয়েছে। ভেতরে গর্ভগৃহও আছে প্রায় 14টি। আর মূল কেন্দ্রীয় গর্ভগৃহে পদ্মাসনে ধর্মচক্র মুদ্রায় রয়েছেন বুদ্ধদেব। খুব সুন্দর এই হলটিও বিরাট বড়, এবং বুদ্ধদেবের মেন যে মূর্তিটি রয়েছে পাশে একজন রাজা ও রানীরও মূর্তি রয়েছে। খুব সুন্দর এই হলটি, বিরাট এবং খুব সুন্দরভাবে রয়েছে। ফ্রেস্কোর কাজগুলো নেই, কিন্তু ভাস্কর্যের কাজগুলো খুব সুন্দরভাবেই প্রিজার্ভ
রয়েছে। টোয়েন্টি 1 দেখে এলাম, 22 আর 23 দেখতে। এই তলারটা 23 আর এই সিঁড়ি দিয়ে ওপরে এটা উঠে গেলে হচ্ছে 22টা একবার দেখে আসি সিঁড়ি দিয়ে উঠে। এইটা 22, এই যে 22টা একটু উঠতে হয়, পরিত্যক্ত গুহাটা, একদমই মেনটেন নেই। উঠলাম 22, বিহার ধর্মী গুহা। 22 দেখে যাব 23। এইটা 23, বাইরেটা এই কলাম দেওয়া বারান্দা, কলামগুলোতে কাজ করা, আর ভেতরটা দেখে নিচ্ছি। 23 ভেতরে কি আছে? ঢোকার মুখে দ্বাররক্ষী, এই যে দ্বাররক্ষী, কালো কোষ্ঠী পাথরের, ওপরে সব সূক্ষ্ম কাজ। বিহার ধর্মী গুহা, পিলারে ভর্তি, বিরাট বড় এই গুহাগুলো, মানে ভালো মেনটেন হতো তখন, ভালোই মেনটেন হতো। পরিত্যক্ত হওয়ার আগে পুরো লাস্ট অব্দি এলাম। এই যে ছেনি হাতুড়ি থেকে খোদাই করেছে সেগুলোর দাগও এখনো আছে। ছেনি হাতুড়িতে যে খোদাই করেছে, ছেনি হাতুড়ির মাড়গুলো পর্যন্ত আছে। বিরাট গুহা কিন্তু এটা, কিন্তু কিছুই ভেতরে নেই। চলে এলাম অজন্তার 24 নম্বর গুহার সামনে। इनकम्प्लीट गुफा है। इनकम्प्लीट गुफा है। আমি পড়ে যাচ্ছিলাম বারবার, তাই জন্য তারপর সাপকোপটি বেরিয়ে আসবে। অজন্তার এই 24 নম্বর গুহাটি অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়। এটি যদি সম্পূর্ণ হতো, এটির আকার এত বৃহৎ, এটাই হয়তো অজন্তার সর্ববৃহৎ বিহার হতো। এই গুহাতে একটুখানি থেকে, অসম্পূর্ণ গুহা যদিও, কিন্তু গুহাগুলোর নির্মাণ শৈলী খুব ভালো করে আপনি বুঝতে পারবেন। কিভাবে পাথর কাটা হতো, কিভাবে সেগুলোকে রাউন্ড শেপ দেওয়া হতো, পিলারগুলোর নির্মাণ শৈলী কেমন ছিল। হ্যাঁ, প্রথমে ট্রায়াঙ্গুলার করা হতো, তারপর রাউন্ড শেপ দেওয়া হতো, সব কিন্তু এই গুহাতে আসলে বুঝতে পারবেন। এটা অজন্তার শেষ গুহা, মানে দেখার মতো শেষ গুহা, 26 নম্বর গুহা। এটা একটা চৈত্য গুহা, যদিও এগুলো 650 শতকের দিকে শেষ হয়ে গেছিল, এটা একদম শেষ শতকের দিকে তৈরি। খুব সুন্দর, ভেতরে ফ্রেস্কোর কাজও আছে এবং কিছুটা বিবর্ণ হয়েছে। চলুন দেখি লাস্টে এই গুহাটা, ডিটেলস ভেতরে বলবো। অজন্তার এই গুহাটি দেখলে আপনার মন এবং প্রাণ ভরে যাবে। যে আশা নিয়ে অজন্তা দেখতে আসা, ফ্রেস্কো চিত্রের সাথে সাথে এই গুহাটি পুরো ভাস্কর্যে ভর্তি। গুহার মধ্যখানে রয়েছেন বোধিবৃক্ষতলে ভূমি স্পর্শ মুদ্রায় বুদ্ধদেব। খুব সুন্দর তার ভঙ্গি। আর যেহেতু এটি একটি চৈত্য গুহা, তাই বুদ্ধদেবকে মাঝে রেখে আপনি তার চারপাশে প্রদক্ষিণ করতে পারেন প্রদক্ষিণ মার্গ দিয়ে। এই প্রদক্ষিণ মার্গে প্রচুর ভাস্কর্য রয়েছে। আর প্রদক্ষিণ মার্গের শেষে 2 শালবৃক্ষের মাঝে এক হাতে মাথা রেখে উত্তর দিকে মুখ করে যুগাবতার বুদ্ধের মহাপরিনির্বাণ। খুব সুন্দর এই দৃশ্যটি। রিক্লাইনিং বুদ্ধার এই মূর্তিটি খুবই সুন্দর। এই রিক্লাইনিং বুদ্ধদেবেরই পাদদেশে বসে রয়েছেন প্রচুর বৌদ্ধ ভিক্ষুক। ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণে তারা শোকে আকুল। আর ঠিক ওপরে বুদ্ধদেবের শায়িত বুদ্ধদেবের মাথার ওপরে দেবতারাও নেমে এসছেন স্বর্গ থেকে। তারা ভগবান বুদ্ধকে তাদের মধ্যে, নিজেদের মধ্যে পাওয়ার জন্য আকুল। ভীষণ সুন্দর এবং মনোগ্রাহী এই চিত্রটি। মনে আপনার একটা দুঃখের ছাপ পড়ে যাবে। অজন্তায় আসা এই গুহাটি দেখেই যেন আপনার সার্থক হবে।
দু চোখ ভরে দেখুন শুধু ভাস্কর্য আর ভগবান বুদ্ধের জীবনের নানা কাহিনী। খুব ভালো লাগবে এই প্রদক্ষিণ মার্গে প্রদক্ষিণ করতে করতে এই ২৬ নম্বর গুহাটি দেখতে। এটি অবশ্যই সময় নিয়ে খুঁটিয়ে দেখবেন।